ওয়েলকাম স্টুডেন্টস। আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ইনকাম ট্যাক্সের নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন নিয়ে। এই ক্যাপিটাল গেইন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর ট্যাক্সের 2 নম্বর চ্যাপ্টার আছে ক্যাপিটাল গেইন, আর অন্যদিকে ক্যালকাটা ইউনিভার্সিটির বিকম অনার্স এবং জেনারেলে 4th সেমিস্টারে ক্যাপিটাল গেইন চ্যাপ্টারটা আছে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য এই ক্যাপিটাল গেইনের থিওরিটাই আসবে, অর্থাৎ তাদের 10 নম্বরে আসবে, 4 নম্বরে একটা বড় কোশ্চেন আসবে, আর 1 নম্বরে 6টা কোশ্চেন আসবে। আর অন্যদিকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ক্যাপিটাল গেইনের থিওরিটিক্যাল কনসেপ্টটা জেনে রাখাটা অবশ্যই জরুরি, কেননা তোমাদের ক্যাপিটাল গেইন থেকে সব অঙ্কই আসবে, থিওরি আসবে না। থিওরি আসার কোনো সম্ভাবনা নেই, থিওরি আসবে না, যা আসবে পুরোপুরি অঙ্ক আসবে। তো সবাইকেই এই থিওরিটা আগে ভালো করে জানা দরকার ক্যাপিটাল গেইনের অঙ্কগুলো করার। তো চলো এবার মেন টপিকে আসা যাক। প্রথমে আমরা ছোট একটা জিনিস রিভাইজ করে নিই। ঠিক আছে, ইনকাম হতে গেলে রিসিপ্ট হওয়াটা জরুরি, বা বলতে পারো রেভিনিউ হওয়াটা জরুরি, কেননা আলটিমেটলি রেভিনিউ ইনকামে কনভার্ট হয়। তো কি লেখা আছে, রেভিনিউ স্ল্যাশ দিয়ে লেখা আছে রিসিপ্ট। ঠিক আছে, তা আমরা যে অ্যাকাউন্টেন্সিতে আমরা শিখেছি রেভিনিউ বা রিসিপ্ট ক রকমের হয়। একটা রিসিপ্ট হচ্ছে দু রকমের হতে পারে, একটা রেভিনিউ রিসিপ্ট অথবা দিয়ে কি লেখা আছে ক্যাপিটাল রিসিপ্ট। হয় রেভিনিউ রিসিপ্ট হবে, নাই ক্যাপিটাল রিসিপ্ট হবে। ঠিক আছে, রেভিনিউ রিসিপ্ট কোনগুলো, যেটা হুইচ আর রেকারিং নেচার, অর্থাৎ যেই ঘটনাগুলো বারবার ঘটবে, সেইগুলো হচ্ছে রেভিনিউ রিসিপ্ট। আর ক্যাপিটাল রিসিপ্ট কোনগুলো, হুইচ আর অফ নন রেকারিং নেচার, অর্থাৎ যেই ঘটনাগুলো একবারই ঘটবে। ঠিক আছে, সেটা হচ্ছে নন রেকারিং নেচার। এবার যদি এর উদাহরণ নেওয়া যায়, রেভিনিউ রিসিপ্টের উদাহরণ যদি বলি, কি বলছে, ধরো আমার একটা বড় বিল্ডিং আছে। ঠিক আছে, বিল্ডিংটা ভাড়া দিয়েছি, বিল্ডিং ভাড়া দিলে প্রতি মাসে আমি রেন্ট পাচ্ছি। ঠিক আছে, তো সেটা আমার কি, সেটা প্রতি মাসে বারবার হচ্ছে এটা ঘটনাটা, এটা হচ্ছে আমার রেভিনিউ রিসিপ্ট। তারপর ধরো কোনো কোম্পানি, ধরো টাটা কোম্পানি হতে পারে, রিলায়েন্স কোম্পানি হতে পারে, উইপ্রো কোম্পানি হতে পারে, বিভিন্ন কোম্পানি আছে। এই কোম্পানির শেয়ার কিনলাম, শেয়ার কিনলে কি হয়, প্রতি বছরের শেষে আমরা একটা ডিভিডেন্ড পাবো। ঠিক আছে, এই ডিভিডেন্ড তো প্রতি বছরই পাবো, তো এটাও আমার একটা ইনকাম। তারপর কি ইন্টারেস্ট, ধরো ব্যাংকে কেউ ফিক্সড ডিপোজিট করলো, ফিক্সড ডিপোজিট করলে একটা ইন্টারেস্ট পাবে, সেটাও একটা ইনকাম। আর কি হতে পারে, স্যালারি, কেউ ধরো টাটা কোম্পানি জব করছে, পার মান্থে তো সে একটা করে স্যালারি পাচ্ছে, এটাও তো তার ইনকাম। তাহলে আশা করি বোঝা গেল জিনিসটা, রেভিনিউ রিসিপ্ট জিনিসটা কি, রেভিনিউ রিসিপ্টটা বারবার পেতে থাকবে। এবার আসবো ক্যাপিটাল রিসিপ্টে। ধরো কারোর একটা বাড়ি আছে, ঠিক আছে, সে বাড়িটা বেচে দিল, সেই বাড়িটা কি বারবার বেচবে, একবারই বেচবে। সেল অফ হাউস প্রপার্টি, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে পড়বে। তাছাড়া সেল অফ শেয়ারস, ধরো শেয়ার আছে, সেই শেয়ারটাকে আমি বারবার বেচতে পারবো না, একবারই বেচবো, তো এটাও আমার ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে পড়ছে। এবার দেখো এখানে অ্যারো দিয়ে কি লেখা আছে, রেভিনিউ রিসিপ্টে বলছে ইট ইজ অলওয়েজ ট্যাক্সেবল আনলেস ইট ইজ এক্সেম্পড স্পেসিফিক্যালি ইন দ্য অ্যাক্ট সেকশন 10। বলছে রেভিনিউ রিসিপ্ট অর্থাৎ ইনকাম হলেই আমাদের ট্যাক্স দিতে হবে, আমরা জানি ইনকাম হলেই আমাদের ট্যাক্স দিতে হয়, কিন্তু অ্যাক্ট অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট যদি বলে দেয় যে এই পার্টিকুলার এই ইনকামের উপর তোমাকে ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ এই ইনকামের উপর এক্সেম্পট, ঠিক আছে, এই ইনকামটা এক্সেম্পটেড ইনকাম, তাহলে তার উপর ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ দেখো কি লেখা সেকশন 10, আমরা কি জানি আন্ডার সেকশন 10 কি বলে, 10 বলা যায় এক্সেম্পটেড ইনকাম। অনেক রকমের এক্সেম্পটেড ইনকাম ছিল, তার মধ্যে ধরো একটা বলে দিই ডিভিডেন্ড ইনকাম, অর্থাৎ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ইন্ডিয়ান কোম্পানিতে কোনো ডিভিডেন্ড পাওয়া গেলে যদিও ইনকাম, তাও এর উপর কোনো ট্যাক্স দিতে হয় না। এগ্রিকালচার ইনকাম, ঠিক আছে, এটাও ইন্ডিয়ান ইনকাম, ঠিক আছে, এর উপর কোনো ট্যাক্স দিতে হয় না। তো এরকম যদি লতে বলে দেয় তাহলে তার উপর ট্যাক্স হবে না। আমরা জানি রেভিনিউ রিসিভ মানে ইনকাম, ইনকাম মানেই ট্যাক্স দিতে হবে, কিন্তু এটা এক্সেপশন আছে, এই দুটো জিনিসের উপর ট্যাক্স দিতে হয় না। অর্থাৎ সেকশন 10 যে সমস্ত ইনকামের কথা বলা থাকবে তার উপর ট্যাক্স দিতে হবে। এবার ক্যাপিটাল রিসিপ্ট কি বলেছে, দে আর ট্যাক্সেবল অনলি ইফ ইট ইজ স্পেসিফিক্যালি মেড ট্যাক্সেবল আন্ডার দ্য অ্যাক্ট সেকশন 45 থেকে 55 ক্যাপিটাল এ। তো কি বলেছে, ক্যাপিটাল রিসিপ্টের উপর ইনকাম করলেই ট্যাক্স দিতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, যদি লতে মেনশন করা থাকে, অর্থাৎ এই সেকশন 45 থেকে 55 সেকশনের মধ্যে যদি মেনশন করা থাকে তাহলে ট্যাক্স দিতে হবে, আদারওয়াইজ ট্যাক্স দিতে হবে না। তো ক্যাপিটাল গেইন করার আগে আমি বেসিক একটা জিনিস বলে দিলাম, বেসিক জিনিস। এবার দেখো মেইন যে টপিক, মেইন চ্যাপ্টার, সেখানে আসছি, ইনকাম আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইন। আচ্ছা, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন কত নম্বর থেকে কত নম্বর ধারায় উল্লেখ আছে আমরা সবাই জানি। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন আমাদের সেকশন 45 থেকে 55 এর মধ্যে উল্লেখ আছে। তো আমরা কি জানতাম, যে কোনো সেকশন, আমরা ট্যাক্সের কথা বলছি, ট্যাক্সের যে সেকশন, এই সেকশন থেকে এই সেকশন, ফার্স্ট যে সেকশনটা থাকে সেই সেকশনটা আমাদের কি ইন্ডিকেট করে, সেই সেকশনটা আমাদের চার্জিং সেকশন ইন্ডিকেট করে। ঠিক আছে, দেখো সেকশন চার্জিং সেকশন 45 কি বলছে, বলছি দেখো একটা আছে জেনারেল চার্জিং সেকশন, যেটা আন্ডার সেকশন 45 সাবসেকশন 1 এ উল্লেখ আছে, আর আছে স্পেসিফিক চার্জিং সেকশন, এটা নিয়ে পরে আলোচনা করব। কি আছে 45 সাবসেকশন 1 ক্যাপিটাল এ,
45 সাবসেকশন 2, 45 সাবসেকশন 3, 45 সাবসেকশন 4, 45 সাবসেকশন 5। এটা নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করব। তো এটা বলছি চার্জিং সেকশন, জেনারেল চার্জিং সেকশন আমাদের কি বলে? আমাদের বলছে দেখো, এনি প্রফিট অর গেইন অ্যারাইজিং ফ্রম ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 2019-20 shall be charged to tax under the head capital gain, ঠিক আছে, in the same previous year in which transfer took place। ঠিক আছে, জিনিসটা বোঝাচ্ছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তবে দেখো এখানে যে আন্ডারলাইন করা আছে এইগুলো খুব ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, ইম্পর্টেন্ট লাইন। দেখো আরো একটু আন্ডারলাইন করে দিচ্ছি, প্রফিট আর গেইন এটা ইম্পর্টেন্ট লাইন, এই ট্রান্সফারটা ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, ক্যাপিটাল অ্যাসেটটা ইম্পর্টেন্ট লাইন, আর এই ক্যাপিটাল গেইনটাও ইম্পর্টেন্ট লাইন, সাথে প্রিভিয়াস ইয়ার। তাহলে যেই লাইনগুলো ইম্পর্টেন্ট করলে এগুলো খুব মাথায় রাখতে হবে। তো দেখো এটা যদি লেখাটা একটু বড় করে লেখা আছে, লেখাটা যদি বুঝতে অসুবিধা হয়, আমি এটা একটা ডায়াগ্রাম করে দিয়েছি, অর্থাৎ ট্রি আকারে দেখিয়ে দিয়েছি, 4টে পার্ট। দেখো কি লেখা আছে, প্রথম পার্টটা কি লেখা আছে, প্রফিট আর গেইন, কোনো জিনিসের প্রফিট অথবা গেইন হবে, ঠিক আছে, কোনো জিনিসের প্রফিট বা গেইন হবে, ঠিক আছে। তারপর কি বলেছে, ফ্রম ট্রান্সফার হতে হবে, ঠিক আছে, প্রফিট বা গেইন যে হবে এটা কিসের মাধ্যমে হবে, ট্রান্সফার হতে হবে। তো ট্রান্সফারটা আমরা কত নম্বর ধারায় আলোচনা করবো, দেখো লেখা আছে ট্রান্সফারটা আন্ডার সেকশন 2 সাবসেকশন 47, এই ভিডিওতেই আলোচনা করবো ট্রান্সফারটা নিয়ে, ঠিক আছে। তারপর কি হবে, কি ট্রান্সফার হবে, ক্যাপিটাল অ্যাসেটটা ট্রান্সফার হবে। তো ক্যাপিটাল অ্যাসেটটা কত নম্বর ধারায় উল্লেখ আছে, 214, আন্ডার সেকশন 2 সাবসেকশন 14। আচ্ছা, তারপর কি বলেছে, চার্জেবল আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইন ইন দ্য প্রিভিয়াস ইয়ার ইন হুইচ ট্রান্সফার টুক প্লেস, ঠিক আছে। এটা ক্যাপিটাল গেনে চার্জেবল হবে, যদি তাই হয় তাহলে ক্যাপিটাল গেনে চার্জেবল হবে কবে, প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ যেই বছরই ঘটনাটা ঘটছে, যেই প্রিভিয়াস ইয়ারে ঘটনা ঘটছে সেই বছরই চার্জেবল হবে। তাহলে দেখো আরেকবার পড়া যাক, এনি প্রফিট অর গেইন, ঠিক আছে, অ্যারাইজিং ফ্রম ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার করে যদি কোনো প্রফিট বা গেইন হয় ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, আমাদের প্রিভিয়াস ইয়ার 1920-তে, শ্যাল বি ট্যাক্স চার্জ করব কোথায়, আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইনে ট্যাক্স চার্জ করব, ইন দ্য সেম প্রিভিয়াস ইয়ার, যেই প্রিভিয়াস ইয়ারে হবে সেই প্রিভিয়াস ইয়ারে ট্যাক্স চার্জ করব, ইন হুইচ ট্রান্সফার টুক প্লেস, ঠিক আছে, যেই প্রিভিয়াস ইয়ারে ট্রান্সফারটা হবে। আশা করি বোঝা গেল। তবে তোমাদের বলছি চার্জিং সেকশনটা খুব দেয়, তো চার্জিং সেকশনটা খুব দেয়, এটা হচ্ছে আমি যে বলছি বিকম স্টুডেন্টদের জন্য বলছি, থিওরি কোনো ইম্পর্টেন্ট নয়, জাস্ট তোমাদের অঙ্ক করতে গেলে যেটুকু জানা দরকার সেটুকু জানতে হবে, থিওরিটিক্যাল কনসেপ্ট জাস্ট। কিন্তু যারা এইচএস পড়ো তাদের এই যে থিওরিগুলো পড়াচ্ছি খুব ইম্পর্টেন্ট থিওরি, এগুলো এখান দিয়ে অনেক কোশ্চেন আসে। তো যেটা বলছিলাম, কি বললাম, আগেরটা যে টি ডায়াগ্রাম দেখালাম সেটাই আবার পরের পাতায় আর একটু ভালো করে করা আছে। দেখো ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে, এতক্ষণ কি পেলাম, একটা ক্যাপিটাল অ্যাসেটের কথা পেলাম। তো এটা কত নম্বর ধারায় আলোচনা করব, আন্ডার সেকশন 2 সাবসেকশন 14। এরপরেই আছে ট্রান্সফার হবে, ট্রান্সফার কি আছে, আন্ডার সেকশন 2 সাবসেকশন 47 এ ট্রান্সফারের কথা উল্লেখ আছে। তার পাশেই দেখো একটা প্লাস দিয়ে সেকশন লেখা আছে, সেকশন 47, অর্থাৎ এই সেকশন 47 এ কি বলছে, অর্থাৎ নট আ ট্রান্সফার, যেইগুলোকে ট্রান্সফার বলে গণ্য করা হবে না, ঠিক আছে, সেটাও পড়বো। তারপর বলেছে কি ক্যাপিটাল গেইন হবে, ঠিক আছে, এবং সেটা ট্যাক্স হবে কোথায়, ইন দ্য সেম প্রিভিয়াস ইয়ার ইন হুইচ ট্রান্সফার টুক প্লেস, আর আমাদের প্রিভিয়াস ইয়ার হলো 1920, ঠিক আছে, জিনিসটা বোঝা গেল। এরপরে দেখো কি পড়বো আমরা, ক্যাপিটাল অ্যাসেট পড়বো। এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডার সেকশন 2 সাবসেকশন 14। সেকশনগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। তো তো কি বলেছে, ক্যাপিটাল অ্যাসেট মিনস, ক্যাপিটাল অ্যাসেট বলতে আমরা কি বুঝি, ক্যাপিটাল অ্যাসেটকে বাংলায় বলে মূলধনী সম্পত্তি। তো মূলধনী সম্পত্তি বলতে আমরা কি বুঝি, বলছে এ নম্বর পয়েন্ট বলেছে, খুব মন দিয়ে শুনবে, এটা খুব ইম্পর্টেন্ট ফর থিওরি, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট ফর এইচএস স্টুডেন্টস। তো কি বলছে, প্রপার্টি অফ এনি কাইন্ড হেল্ড বাই দ্য অ্যাসেসি whether or not connected with his business or profession, ঠিক আছে, বিজনেস আর প্রফেশন। কি বলছে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডার সেকশন 2 সাবসেকশন 14 অনুযায়ী কি বলছে, আমাদের ক্যাপিটাল অ্যাসেট বলতে বোঝায় অ্যাসেসির অধীনে থাকা, ঠিক আছে, সমস্ত রকমের অ্যাসেসির অধীনে থাকা সমস্ত রকমের অ্যাসেট বা প্রপার্টি যাই বলো, ঠিক আছে, তা বিজনেস বা প্রফেশনের সঙ্গে কানেক্টেড থাকুক বা না কানেক্টেড নাই থাকুক,
তাহলে কি বোঝা গেল? ক্যাপিটাল অ্যাসেট বলতে বোঝায় এসএসসির অধীনে থাকা সমস্ত রকমের প্রপার্টি, তা বিজনেস এন্ড প্রফেশনের কানেক্টেড হোক বা নাই কানেক্ট হোক। এই দেখো তোমাদের বোঝানোর জন্য একটু ভালো করে একটা ডায়াগ্রাম করেছি। ক্যাপিটাল অ্যাসেট মিন, ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বুঝি? এইমাত্র কি বললাম? ক্যাপিটাল অ্যাসেট মিন কি বললাম? প্রপার্টি। দেখো এখানে কি লেখা ছিল? ক্যাপিটাল অ্যাসেট মিনস প্রথমে প্রপার্টি লেখা ছিল, তাই তো? প্রপার্টি, তাই এখানে লিখেছি প্রপার্টি, ঠিক আছে? তারপর কি? প্রপার্টি অফ এনি কাইন্ড, এই যে লেখা ছিল প্রপার্টি অফ এনি কাইন্ড। তো প্রপার্টি বলতে আমরা কি বুঝি? দেখো আমাকে যদি বলে আমার প্রপার্টি কি, তো আমার বাড়িটাই আমার প্রপার্টি, অর্থাৎ আমার কাছে যা অ্যাসেট আছে সেটাই তো আমার প্রপার্টি। সেই অ্যাসেটটা আবার ফিক্সড অ্যাসেটও হতে পারে, আবার কারেন্ট অ্যাসেটও হতে পারে। অ্যাকাউন্টস এর কথা যদি বলি, সেই অ্যাসেটটা আবার ফিক্সড হতে পারে, আবার কারেন্টও হতে পারে। তাই এখানে বলছো ফিক্সড অ্যাসেট অর কারেন্ট অ্যাসেট, ঠিক আছে তো? আর এখানে এনি কাইন্ড, এনি কাইন্ড মানে দেখো আমরা যে ফিক্সড অ্যাসেট পড়েছি, তার মানে ফিক্সড অ্যাসেটের কটা পার্ট পড়েছিলাম? দুটো পার্ট পড়েছিলাম। একটা ট্যানজিবল পড়েছিলাম, তো একটা ইনট্যানজিবল পড়েছিলাম। ট্যানজিবল মানে কি? যেটাকে টাচ করতে পারি সেটা ট্যানজিবল। আর ইনট্যানজিবল মানে কি? যেটা টাচ করতে পারি না, ঠিক আছে? অর্থাৎ রিয়ালাইজ করতে পারি। যেমন ইনট্যানজিবল অ্যাসেট কি ছিল? পেটেন্ট ছিল, কপিরাইট ছিল, কম্পিউটার সফটওয়্যার ছিল, গুডউইল ছিল, ঠিক? তো ট্যানজিবলও হতে পারে, সেটা ইনট্যানজিবলও হতে পারে। তারপর কি বলছে? হেল্ড বাই দ্য অ্যাসেসি, ঠিক আছে? অ্যাসেসি হোয়েদার অর নট কানেক্টেড উইথ হিজ বিজনেস আর প্রফেশন। তার মানে কি? অ্যাসেসি বলছে মানে পার্সোনালও হতে পারে অথবা বিজনেস পারপাসও হতে পারে। এটা আমার পার্সোনাল পারপাসও হতে পারে, বিজনেস পারপাসও হতে পারে। এবার দেখো যেটা বলছিলাম বিজনেস, ঠিক আছে? বিজনেসের যদি কোনো প্রপার্টি থাকে, ঠিক আছে? বিজনেসের যদি কোনো প্রপার্টি মানে বিজনেসের যদি কোনো অ্যাসেট থাকে, সেটা কোথায় ট্যাক্সেবল হবে? বিজনেসের যদি কোনো অ্যাসেট থাকে সেটা ট্যাক্সেবল হবে তোমার ইনকাম আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেনে, ঠিক আছে তো? ধরো বিজনেসের একটা ল্যান্ড আছে, ল্যান্ড বেচে দিয়েছি, তাহলে এটা কোথায় ট্যাক্সেবল হবে? এটা ক্যাপিটাল গেনে হবে, ঠিক আছে? বিজনেসের কোনো বিল্ডিং আছে, ঠিক আছে তো? এটা বিল্ডিং বেচে টাকা পেয়েছি, তা কোথায় ট্যাক্সেবল হবে? ক্যাপিটাল গেনে, ঠিক আছে? বিজনেসের মেশিনারি আছে, এটা বেচে টাকা পেয়েছি, কোথায় ট্যাক্সেবল হবে? ক্যাপিটাল গেনে, ঠিক আছে? বিজনেসের কার আছে, এটা বেচেও টাকা পেয়েছি, কোথায় ট্যাক্সেবল হবে? ক্যাপিটাল গেনে। এবার ধরো আমার নামে কিছু ল্যান্ড আছে, এটাও আমার ক্যাপিটাল অ্যাসেট। আচ্ছা, আমার নিজস্ব একটা বিল্ডিং আছে, এটাও আমার ক্যাপিটাল অ্যাসেট। আমার ঘরে একটা মেশিন আছে, ঠিক আছে? যেমন কম্পিউটার বলতে পারো, এটাও আমার ক্যাপিটাল অ্যাসেট। কার, আমার বাড়িতে একটা কার আছে, যে কারটা আমার নামেই কারটা আছে, তার মানে সেটা কি? সেটাও আমার ক্যাপিটাল অ্যাসেট। দেখো তাহলে এটা পরে কি বুঝলাম? ঠিক আছে, যাই হোক অ্যাসেটটা আমার পার্সোনাল হোক, কি অ্যাসেটটা আমার বিজনেস পারপাস হোক, কি অ্যাসেটটা আমার ট্যানজিবল হোক, কি অ্যাসেটটা আমার ইনট্যানজিবল হোক, কি অ্যাসেটটা আমার ফিক্সড অ্যাসেট হোক, কি অ্যাসেটটা আমার কারেন্ট অ্যাসেট হোক, যাই হোক না কেন সেটাকে আমরা ক্যাপিটাল অ্যাসেটই বলবো। এবার দেখো ক্যাপিটাল অ্যাসেট মানে 2 নম্বরটা কি বলেছে? বলছে এনি সিকিউরিটিজ, সিকিউরিটিজ মানে শেয়ারের কথা বলেছে, ঠিক আছে? হেল্ড বাই, হেল্ড বাই মানে কোনো শেয়ার কিনে রেখেছে, ঠিক আছে? হেল্ড বাই মানে কিনে রেখেছে বা হোল্ড করে রেখেছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স, এফআইআই, অ্যাজ পার রেগুলেশন অফ সেবি, অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি, ঠিক আছে? যদি কোনো এফআইআই যদি ইন্ডিয়ার মধ্যে কোনো শেয়ার কিনে রাখে, ঠিক আছে, তাহলে সেটাকেও ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা হবে। তাহলে বোঝা গেল যে দুটো পয়েন্টই বলেছে ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়, এই দুটো পয়েন্টই বলেছে, ঠিক আছে? ঠিক আছে, বাট ডাজ নট ইনক্লুডের মধ্যে প্রথম যে পয়েন্টটা আমার মাথায় আসছে, যেটা ভাবছি সেটা দেখো, একটা কারেন্ট অ্যাসেটের নাম বলি, ঠিক আছে? কারেন্ট অ্যাসেটের একটা পপুলার এক্সাম্পল হচ্ছে স্টক ইন ট্রেড, ঠিক আছে তো? তো স্টক ইন ট্রেড, ধরো স্টক ইন ট্রেড আমি যে বিজনেসটা করছি পার্টিকুলার, ধরো মোবাইল ফোনের দোকান আছে, মোবাইল ফোনের বিজনেস, ঠিক আছে? আমার দোকানে যে মোবাইল ফোনগুলো পড়ে সেটাকে কি বলতে পারি? সেটাকে আমি বলতে পারি স্টক, ঠিক আছে তো? সেই মোবাইল ফোনগুলো যখন আমি মার্কেটে বেচে দেবো, বেচলে কি হয়? মোবাইল ফোনগুলো বেচলে আমার ইনকাম হবে, সেই ইনকাম থেকেই তো আমার একটা সময় পর প্রফিট হবে, ঠিক আছে তো? তাহলে মোবাইল ফোন বেচলাম অর্থাৎ সেল করলাম, সেল থেকে ইনকাম হলো, ইনকাম থেকে প্রফিট হলো। তো এই যে মোবাইল ফোন বেচে ইনকাম হলো, তার থেকে প্রফিট হলো, সেই প্রফিটটা কোথায় কি ট্যাক্সেবল হওয়া উচিত? পিজিএপি। অর্থাৎ আমরা কি জানি, আমাদের হেডস অফ ইনকাম কি আছে? 5টা হেড আছে। একটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্স। তার মানে মোবাইল ফোন বেচে যে ইনকামটা হলো, সেখান থেকে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে প্রফিট হলে, তাহলে সেটা কোথায় কি ট্যাক্স পেলো? পিজিইপি, তাই তো? তার মানে ভাবার চেষ্টা করো, এটা তো পিজিইপি তে ট্যাক্স হবে, কিন্তু আবার বলছে স্টক, স্টক তো তোমার অ্যাসেট, তাই তো? তো স্টক তো তোমার কারেন্ট অ্যাসেট, তুমি আবার কারেন্ট অ্যাসেটস এর মধ্যে স্টকটাকে কারেন্ট অ্যাসেটের মধ্যে ফেলছো, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট বলছো, স্টকটাকে ক্যাপিটাল অ্যাসেট বলছো। আবার এইদিকে স্টকটা হচ্ছে মার্কেটে, স্টক মানে মোবাইল ফোনগুলো বেচছো, সেখান থেকে আবার ইনকাম হচ্ছে, সেখান থেকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে একটা জিনিসের উপর তো দুবার ট্যাক্স হয় না,
একবার ক্যাপিটাল গেনেও নিচ্ছি, আবার একবার পিজিইপিতেও নিচ্ছি, যে কোনো একটা জায়গায় নিতে হবে। তাই জন্য বলছে এটা পিজিইপিতে নিতে, ঠিক আছে তো। দেখো তাই লেখা আছে স্টক ইন ট্রেড, ব্যাকেটে লেখা আছে র ম্যাটেরিয়াল, ফিনিশ গুডস অর কনজিউমেবল স্টোরস, ঠিক আছে। এটাকে তুমি ক্যাপিটাল অ্যাসেট ধরতে পারো না। তাহলে র মেটেরিয়ালের স্টক, ফিনিশ গুডস এর স্টক আর কনজিউমেবল স্টোরস এর স্টক গুলো আমরা ক্যাপিটাল অ্যাসেট ধরতে পারি না, এক্সেপ্ট সিকিউরিটিজ রেফার্ড অ্যাবাভ ইন বি, ঠিক আছে। যেটা কেন উপরে বললাম সিকিউরিটিস এর কথা বললাম। 2 নম্বর পয়েন্ট কি দেখতে পাচ্ছ, পার্সোনাল এফেক্ট, ঠিক আছে। অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পার্সোনাল এফেক্ট আসবে না, ঠিক আছে তো। ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পার্সোনাল এফেক্ট আসবে না। এইমাত্র কি বললাম, ক্যাপিটাল অ্যাসেট মিনস, দেখো এখানে তো লেখা ছিল পার্সোনাল, কিছুক্ষণ আগেই বললাম ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পার্সোনাল নিতে, আবার এখন বলছি পার্সোনাল এফেক্ট গুলো ক্যাপিটাল অ্যাসেট নয়। ব্যাপারটা কি হলো দেখো, এক্সাম্পলটা দেখো কি বলেছি। দেখো এখানে একটা ঘর করেছি, একটা পার্সোনাল, এটা করেছি বিজনেস, ঠিক আছে। মোটর কার, ঠিক আছে। ফার্নিচারটা একটু পরে দেখো, মোটর কার। ধরো আমি একটা মোটর কার পারচেস করেছি 10 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। মোটর কার পারচেস করি 10 লাখ টাকা দিয়ে, পার্সোনাল পারপাসে 10 লাখ টাকা দিয়ে পারচেস করেছি, আর বিজনেস পারপাসে 10 লাখ টাকা দিয়ে পারচেস করেছি, ঠিক আছে। এবার ডেপ্রিসিয়েশন, তা মোটর কার পারচেস করলে তার উপরে একটা ডেপ্রিসিয়েশন হবে, কিন্তু অ্যাকাউন্টিং কনসেপ্ট বলছি না, এখানে আমরা ট্যাক্স কনসেপ্ট বলছি। ট্যাক্স কি বলছে, যদি কোনো পার্সোনাল পারপাসে মোটর কার পারচেস করা হয় তাহলে তার উপর কোনো ডেপ্রিসিয়েশন হয় না। আমরা যখন এরপরে যখন পিজিইপি বলে একটা চ্যাপ্টার আছে, প্রফিট গেইন বিজনেস প্রফেশন শিখবো, তখন আমরা ডিটেলসে জানতে পারবো, ঠিক আছে তো। তো মোটর কার যদি পার্সোনাল পারপাসে পারচেস করা হয় তার উপর কোনো ডেপ্রিসিয়েশন হয় না, কিন্তু বিজনেস পারপাসে যদি মোটর কার পারচেস করা হয় তার উপর অবশ্যই ডেপ্রিসিয়েশন হয়, ঠিক আছে। তাই এখানে রাইট চিহ্ন দিয়েছে, মানে কিছু একটা ডেপ্রিসিয়েশন হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 10 লাখ টাকা ছিল, কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হয়নি, তার মানে আমার 10 লাখ টাকাই আছে মোটর কার। কিন্তু এখানে কস্ট, মোটর কারের কস্ট কত ছিল, 10 লাখ টাকা ছিল, ঠিক আছে। তার থেকে ডেপ্রিসিয়েশন হয়েছে কিছু, তা ডেপ্রিসিয়েশন হচ্ছে মানে কি আস্তে আস্তে কমছে কমছে কমছে, কিন্তু একটা সময় পর তো এমন হতে পারে যে পুরো মেশিনটাই, মানে আমার মোটর কারের যা ভ্যালু ছিল পুরোটাই ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, অর্থাৎ তার মানে এখানে কি পুরো জিরো আছে, ঠিক আছে, জিরো আছে। কিন্তু একটা সময় পর মোটর কারটা ইউজলেস হয়ে গেছে, আমি বেচে দিলাম, ঠিক আছে তো। তো ধরো বিজনেস পারপাসে যদি মোটর কার বেচে দিই তাহলে কত হলো, 1 লাখ টাকা, বেচে 1 লাখ টাকা পেলাম। তা আমি মনে করছি এখানে আমার 0 টাকা আছে, আর বেচে 1 লাখ টাকা পেলাম, তাহলে আমার কি হচ্ছে, প্রফিট হচ্ছে, কি ইনকাম হচ্ছে, তো জিনিসটা তো আমার ইনকাম হচ্ছে, হ্যাঁ। আর আমি এটা অ্যাজিউম করেছি, ধরো ডেপ্রিসিয়েশনটা আমার 10 লাখ টাকাই হয়ে গেছে। তোমরা ভাবতে পারো ডেপ্রিসিয়েশন 10 লাখ টাকা হয়নি, 5 লাখ 6 লাখ হয়েছে, ঠিক আছে, হতেই পারে। কিন্তু আমি একটা যাতে বোঝানোর জন্য এটা করলাম, ধরলাম আমার 10 লাখ টাকায় ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে ধরো এর তো কোনো ডেপ্রিসিয়েশন হয়নি, তাহলে 10 লাখ টাকায় ভ্যালু আছে, ওটাকে 1 লাখ টাকায় বেচি, তাহলে লস হবে। তার মানে কি বুঝতে পারছো, মোটর কার যদি পার্সোনাল পারপাস হয় ওটা বেচলে সবসময় লসই হবে, ঠিক আছে। কিন্তু বিজনেস পারপাস হলে ওটা প্রফিট হওয়ার চান্সই 90%, ঠিক আছে। তাহলে দেখো এই পার্সোনাল মোটর কারটাকে যদি আমি ক্যাপিটাল অ্যাসেট ধরে নিই, তার মানে কি হবে, পার্সোনাল মোটর কার যদি ক্যাপিটাল অ্যাসেট ধরে নিই তাহলে এর উপর এটা তো সবসময় লস হবে, আর লস হলে তো আমার গভর্নমেন্টকে কোনো ট্যাক্সই দিতে হবে না, তাহলে তো এক্ষেত্রে পুরো গভর্নমেন্টের ক্ষতি হবে। তাই গভর্নমেন্ট বলে দিয়েছে যদি কোনো পার্সোনাল মোটর কার থাকে, এই কনসেপ্টের জন্য, এই লজিকের জন্যই ওরা পার্সোনাল মোটর কারটাকে বাট নট ইনক্লুড ধরবে, অর্থাৎ পার্সোনাল মোটর কারটাকে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে ফেলবে না। এরকম কি হতে পারে, ফার্নিচার, ফার্নিচারও হতে পারে। এবার দেখো তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ল্যান্ড, বিল্ডিং, এইগুলো নিয়ে, ঠিক আছে। এইগুলো তো তোমার পার্সোনাল, ঠিক আছে, ল্যান্ড বিল্ডিং এইগুলো তো পার্সোনাল। তার মানে কি গভর্নমেন্ট কি এইগুলোকেও বাইরে করে দেবে, তো তোমাদের মনে কোশ্চেন আসাটা স্বাভাবিক, কেননা মোটর কার, ফার্নিচার এইগুলো পার্সোনাল, এইগুলোকেও যদি গভর্নমেন্ট বের করে দেয় তাহলে এইগুলোকেও বার করতে পারে। এইগুলোকে গভর্নমেন্ট বার করবে না, কেননা এইগুলো হচ্ছে খুব ভ্যালুয়েবল জিনিস, ঠিক আছে। তো গভর্নমেন্ট কি বলে, সমস্ত রকমের পার্সোনাল এফেক্টকেই ক্যাপিটাল অ্যাসেট থেকে বের করে দেবে না, ঠিক আছে তো। সেই সমস্ত পার্সোনাল এফেক্টকে ক্যাপিটাল অ্যাসেট থেকে বের করে দেবে যেইগুলো মুভেবল, ঠিক আছে। কিন্তু যেইগুলো ইমুভেবল, পার্সোনাল হলেও সেইগুলোকে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে রাখবে, যেমন ল্যান্ড বিল্ডিং, ঠিক আছে। তো ল্যান্ড বিল্ডিংটা কি আমার ইমুভেবল, ঠিক আছে, ইমুভেবল, আর এটা হচ্ছে মুভেবল। তো যেটা বলছিলাম, একটা পয়েন্ট বলছি যে এসএসসি নিজের বসবাসের বাড়ি আছে, ঠিক আছে, নিজে যেখানে বসবাস করে বিল্ডিং আছে, ঠিক আছে, বিল্ডিংটা কি ইমুভেবল, বিল্ডিং হচ্ছে ইমুভেবল, ঠিক আছে। তাই এটাকে ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য হবে। কিন্তু অন্যদিকে যদি মোটর কার বা ফার্নিচার বলো, মোটর কার বা ফার্নিচার হচ্ছে মুভেবল, ঠিক আছে, তাই এটি অ্যাসেট বলে গণ্য হবে না। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, মোটর কার আর ফার্নিচার, ঠিক আছে, এইগুলোকেই ক্যাপিটাল অ্যাসেট থেকে বের করে দিচ্ছে, কিন্তু ল্যান্ড আর বিল্ডিং কে ক্যাপিটাল অ্যাসেট থেকে বের করে দিচ্ছে না। তার লজিকটা হচ্ছে একটাই,
এই যে মোটর কার, ফার্নিচার ভ্যালুগুলো আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে, বা আরো বলতে পারে কম্পিউটার, ল্যাপটপ, এইগুলোর ভ্যালু সবসময় ডিক্রিজ করতে থাকে, কিন্তু ল্যান্ড আর বিল্ডিং এর ভ্যালু কি হয়, এই সবসময় ভ্যালু ইনক্রিজ করে, ঠিক আছে তো। তাই জন্য এইগুলোকে মানে ইনকাম ট্যাক্স বা গভর্নমেন্ট বের করছে, এটাকে রেখে দিচ্ছে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে। তাই এখানে কি লিখেছে, পার্সোনাল এফেক্ট অফ মুভেবল নেচার, ঠিক আছে। এবার বলেছে বাট ফলোইং পার্সোনাল এফেক্ট অফ মুভেবল নেচার আর ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে তো। বলছে মুভেবল নেচার যেই সমস্ত পার্সোনাল এফেক্ট আছে সেইগুলোকে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে রাখছে না, ঠিক আছে, কিন্তু কিছু পার্সোনাল এফেক্ট আছে যেগুলো মুভেবল নেচার, সেইগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলছে, যেমন কি জুয়েলারি, ঠিক আছে, জুয়েলারি। দেখো কিছুক্ষণ আগে গভর্নমেন্ট কি বলছিল, যত রকমের পার্সোনাল অ্যাসেট আছে সবগুলোকে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে ফেলো। তার কিছুক্ষণ পরেই কি বললো, যেইগুলো পার্সোনাল মুভেবল নেচার আছে, যেইগুলো পার্সোনাল মুভেবল নেচার আছে সেইগুলোকে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে ফেলো না, ঠিক আছে, কিন্তু ইমুভেবল নেচারকে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে ফেলো। আবার তার কিছুক্ষণ পরেই বললো সব মুভেবল নেচারকেই, সব পার্সোনাল মুভেবল নেচারকেই তুমি ক্যাপিটাল অ্যাসেট থেকে বের করে দিও না, কিছু কিছু পার্সোনাল মুভেবল নেচারকে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে রেখে দাও। যেমন দেখো গোল্ড, আজকে যদি কেউ একটা গোল্ড কেনে, বেশ 10-15 বছর পর গোল্ডের ভ্যালু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে তো। এই কারণের জন্য গভর্নমেন্ট কি করলো, গোল্ডটাকে পার্সোনাল মুভেবল নেচার হওয়া সত্ত্বেও গোল্ড অর্থাৎ জুয়েলারিটাকে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে ফেলে দিল। তার মানে অর্থাৎ গভর্নমেন্ট দেখার চেষ্টা করছে কোথায় কোথায় থেকে ট্যাক্সের টাকা তুলতে পারবে, ঠিক আছে তো। এরপরে কি বলছে, আর্কোলজিক্যাল কালেকশন, ঠিক আছে তো। মানে বলতে পারো তুমি বা তোমার ফ্যামিলি বা তার পূর্বপুরুষের কাছে যদি কোনো আর্কোলজিক্যাল কালেকশন যদি থেকে থাকে, ঠিক আছে, এবং এই এই জিনিসগুলো মার্কেটে বেচলে প্রচুর টাকা পাওয়া যাবে, এর প্রচুর ডিমান্ড, ঠিক আছে, অনেক পুরোনো দিনের জিনিস, ঠিক আছে। তো এর উপরও গভর্নমেন্ট বলে দিয়েছে যে এইগুলো মুভেবল পার্সোনাল এফেক্ট হওয়া সত্ত্বেও এটাকে ক্যাপিটাল অ্যাসেট ধরা হবে। তারপর ড্রয়িংস, পেন্টিং, এই দেখো পেন্টিং এর কথা যদি ভাবি, ঠিক আছে, ধরো একটা বড় বড় জায়গায় এক্সিবিশন চলছে, ঠিক আছে তো, সেই এক্সিবিশনে কি হয় দেখো, মানে খুব বড় লোক, মানে খুব বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এসছে, শিল্পপতিরা এসছে, যে যাদের খুব ইচ্ছা যে পেন্টিং কেনার শখ আছে, ঠিক আছে। তো ওখানে একজন জিজ্ঞাসা করলো যে এই পেন্টিংটা খুব ভালো লাগছে, এই পেন্টিংটার প্রাইস কি আছে, বলছে পেন্টিংটার প্রাইস 10 lakhs আছে। বলে ঠিক আছে প্যাকিং করে আমার বাড়িতে পাঠিয়ে দাও। তো ওই সমস্ত বড় লোকদের কাছে তো এই পেন্টিংটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে, ওই টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেল, ঠিক আছে, কিন্তু এটা সাধারণ মানুষ তো এটা কিনবে না। তাই জন্য বলছি ওই যে পেন্টিং থেকে যে ইনকাম করবে তার উপরেও গভর্নমেন্ট ট্যাক্স নেবে, অর্থাৎ এটাকে ক্যাপিটাল অ্যাসেট ফেলবে, ঠিক আছে তো। তারপর কি স্কাল্পচার্স অর্থাৎ মূর্তি, ঠিক আছে, এটাও ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়বে। এছাড়াও বলছি এনি আদার ওয়ার্ক অফ আর্ট, যে কোনো রকমের আর্ট, এগুলো সব মুভেবল পার্সোনাল এফেক্ট হওয়া সত্ত্বেও এগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে। তবে একটা দেখো কিছুক্ষণ আগে বলছি না জুয়েলারি তো ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু সিলভার ইউটেনসিলস আর নট ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে, রূপোর বাসনপত্রকে ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না, এটা কিছুই না, ইনকাম ট্যাক্সে বলা আছে। তাই বলছে গোল্ড ডিপোজিট স্কিম 1999 অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, ঠিক আছে, এখানে যদি কেউ ইনভেস্ট করে এটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না। তারপর স্পেশাল বিআরআর বন্ড 1991, এটাকেও ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না। এরপর যেটা বলছে কি রুরাল এগ্রিকালচার ল্যান্ড, ঠিক আছে, রুরাল মানে কি গ্রাম এরিয়ায় যে কৃষি জমি থাকে। এই পয়েন্টটা কি বলেছে, ভারতবর্ষে অবস্থিত কৃষি জমি যদি গ্রামে অবস্থিত হয় তা মূলধনী সম্পত্তির অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে। যদি এখানে জমি গ্রামে অবস্থিত বলতে শহর থেকে সেই গ্রামের দূরত্ব ও সংশ্লিষ্ট গ্রামে কত সংখ্যক লোক থাকে তার উপর ডিপেন্ড করে। নিচে একটা রেখাচিত্রের মাধ্যমে দেখানো হলো, বলছে 10,000 বা তার বেশি সংখ্যক জনগণ বসবাস করে এমন কোনো মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট বোর্ডের বাইরে অবস্থিত যেসব কৃষি জমি আছে এবং সেই জমি যদি নিম্নলিখিত স্থানে অবস্থিত হয় তবে তা ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে বিবেচিত হবে না। বলছে মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট বোর্ড থেকে 2 কিলোমিটার মধ্যে অবস্থিত হলে কি হবে, 6 কিলোমিটার মধ্যে অবস্থিত হলে কি হবে, আর 8 কিলোমিটার মধ্যে অবস্থিত হলে কি হবে। 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত হলে মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট বোর্ডে 10,000 এর বেশি কিন্তু 1 লক্ষের কম সংখ্যক জনগণ যদি অবস্থান করে, আর এখানে 1 লাখের বেশি কিন্তু 10 লাখের কম, আর এখানে 10 লাখের বেশি যদি জনগণ বসবাস করে। তো এটা জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট, জাস্ট দেখার জন্য। এবার দেখো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে, কোন কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট বলে বিবেচনা করা হবে, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়। এইগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট আর এইগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট নয়। কি বলেছে, ল্যান্ড হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট, এইমাত্র বললাম। বিল্ডিং ক্যাপিটাল অ্যাসেট, লিজ হোল্ড মাইন ক্যাপিটাল অ্যাসেট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ক্যাপিটাল অ্যাসেট,
motor car for business use capital asset, depreciable asset capital asset, intangible asset capital asset, share securities, right to subscribe for share, jewelry, urban agricultural land in India মানে শহরাঞ্চলের যদি কোনো এগ্রিকালচার ল্যান্ড থাকে, টেনেসি রাইট, গুডউইল অফ আ বিজনেস, টিভি, ফ্রিজ for business purpose, house property which an assessee uses for his own residence, route permit, household utensils made for silver, আর্কিওলজিক্যাল কালেকশনস, ড্রয়িংস, পেন্টিং, এই মাত্র বললাম এগুলো, ঠিক আছে? তো এগুলো নোট করে নিতে পারো। আর হচ্ছে কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না, বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যদি স্টক ইন ট্রেড অর্থাৎ বিজনেস পারপাসে যদি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং থাকে সেগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হেল্ড অ্যাজ স্টক ইন ট্রেড, পার্সোনাল এফেক্ট, ঠিক আছে? জুয়েলারি হেল্ড অ্যাজ স্টক ইন ট্রেড, গোল্ড ডিপোজিট বন্ড, রুরাল এগ্রিকালচার ল্যান্ড ইন ইন্ডিয়া, টিভি, ফ্রিজ ইউজ ফর পার্সোনাল পারপাস, মোটর কার ফর পার্সোনাল পারপাস, হাউসহোল্ড ইউটেন্সিলস মেড ফর স্টিল, ঠিক আছে? এইগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না, তো এগুলো জেনে রাখতে হবে। হচ্ছে বাড়ির ব্যবহার্য আসবাবপত্র, আসবাবপত্র এটা কি ক্যাপিটাল অ্যাসেট হবে? নিজের বসবাসের বাড়ি, ঠিক আছে? অলংকার মানে অর্নামেন্টস যেগুলোকে বলে, জুয়েলারি, ঠিক আছে? তো ব্যক্তিগত ব্যবহারকারী অর্থাৎ পার্সোনাল কার, ব্যবসায় ব্যবহার্য গাড়ি, ঠিক আছে? তো অর্থাৎ বিজনেস কার, ব্যবসার জন্য গুদাম ঘর, ঠিক আছে? যেটা ওয়ার হাউস বলো, ঠিক আছে? বিজনেসের যে ওয়ার হাউস, ঠিক আছে? তাই হচ্ছে ভাস্কর্য সংগ্রহ, লগ্নিপত্র, সিকিউরিটিস, পূজার জন্য রৌপ্য মুদ্রা, ঠিক আছে? পূজার জন্য স্বর্ণ মুদ্রা, ঠিক আছে? এগুলো ক্যাপিটাল অ্যাসেট হবে কি হবে না এগুলো তোমাকে বলতে হবে। তারপর দেখো কোশ্চেনটা দেখো, বলেছে ব্যবসার উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ, এটা কি ক্যাপিটাল অ্যাসেট হবে কি হবে না? বলতে হবে ব্যবসার প্রতিষ্ঠানের সুনাম, ঠিক আছে? বিদেশি স্ট্যাম্প সংগ্রহ, রুট পারমিট, ঠিক আছে? ইজারা সত্ত্ব, লিজ, কেন্দ্রীয় সরকার দ্বারা বিজ্ঞাপিত স্বর্ণ জমা প্রকল্প অর্থাৎ গোল্ড ডিপোজিট স্কিম 1999, স্টক ইন ট্রেড, কোন কোম্পানির শেয়ার ক্রয়ের অধিকার, ব্যক্তিগত ব্যবহার্য মোটরসাইকেল, মূল্যবান ধাতু দিয়ে নির্মিত গাড়ি, মূল্যবান ধাতু দিয়ে নির্মিত বাড়ির আসবাবপত্র অর্থাৎ ফার্নিচার, ঠিক আছে? এগুলো ক্যাপিটাল অ্যাসেট হবে কি হবে না এগুলো তোমাকে বলতে হবে। আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে কি বলেছে, এই অঙ্কটা হোমওয়ার্ক হবে, বাইক দিয়ে করে আমাকে দেখাবে। ফ্রম দ্য ফলোইং অ্যাসেটস ফাইন্ড আউট দ্য ক্যাপিটাল অ্যাসেট, বলছে নিচে যে অ্যাসেট গুলো বলেছে এখান থেকে কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট বলো। বলছে আ হাউস প্রপার্টি ইউজ ফর পার্সোনাল পারপাস, এটা কি ক্যাপিটাল অ্যাসেট কি ক্যাপিটাল অ্যাসেট না আমাকে বলে লিখতে হবে। হাউস হোল্ড ফার্নিচার, স্টক ইন ট্রেড, কনজিউমেবল স্টোর, সিকিউরিটি হেল্ড ফর প্লেজার, আর হচ্ছে জুয়েলারি, তো এইগুলো ক্যাপিটাল অ্যাসেট কি অ্যাসেট না তোমাকে বলতে হবে। তারপরে দেখো কি দিয়েছে 4 নম্বরটা, বলছে ডিটারমাইন দ্য ক্যাপিটাল অ্যাসেট ফ্রম দ্য ফলোইং অ্যাসেটস, বলছে কার হেল্ড অ্যাজ পার্সোনাল ইউজ, ঠিক আছে? তো তারপর বলছে স্টাম্প কালেক্টেড অ্যাজ হবি, সিলভার ইউটেন্সিল হেল্ড ফর ডেলি ইউজ, তারপর হচ্ছে হাউস হোল্ড ফার্নিচার অ্যাডেড উইথ প্রিসিয়াস মেটাল, রুট পারমিট, ঠিক আছে? গুডউইল অফ দ্য ফার্ম, তো এগুলো ক্যাপিটাল অ্যাসেট কি অ্যাসেট না বলতে হবে। তারপরের কোশ্চেনটা দেখো, বলেছে 5 নম্বরে বলছে ডিটারমাইন দ্য ক্যাপিটাল অ্যাসেট ফ্রম দ্য ফলোইং অ্যাসেট, এগুলো ক্যাপিটাল অ্যাসেট, বলছে সিলভার কয়েন হেল্ড ফর পূজা, ড্রয়িংস, পেন্টিং, গোল্ড কয়েন হেল্ড অ্যাজ প্রাইড, 6.5% gold bond 1947, gold coin which are meant to be used for puja, a leasehold right or tenancy right, foreign currency held on capital account, তো এইগুলো বলতে হবে সব ক্যাপিটাল অ্যাসেট কি ক্যাপিটাল অ্যাসেট নয়। এবার পড়বো কি বলতো, এবার পড়বো নেচার অফ ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে? ক্যাপিটাল অ্যাসেটের নেচারটা পড়বো, ঠিক আছে? অর্থাৎ বলতে পারো ক্লাসিফিকেশন পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেসিক্যালি তো ক্যাপিটাল অ্যাসেট দু রকমের হয়, ক্যাপিটাল অ্যাসেটকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। কি বলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর একটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে? একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম। কি ধরনের ক্যাপিটাল অ্যাসেট শর্ট টার্ম হবে না লং টার্ম হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হোল্ডিং পিরিয়ডের উপর। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, মিস্টার এ, ঠিক আছে? মিস্টার এ একটা বাড়ি মানে একটা হাউস পারচেস করেছে 1410, এই ডেটে একটা হাউস পারচেস করেছে, ঠিক আছে? আর 36/2019 এই হাউসটা সোল্ড করে দিচ্ছে, ঠিক আছে? তো এই হাউসটা সোল্ড করে দিচ্ছে, তার মানে ও কতদিন হোল্ড করেছিল হাউসটা, এই পিরিয়ড থেকে এই পিরিয়ডটা হোল্ড করেছিল, এটাকে বলে হোল্ডিং পিরিয়ড, ঠিক আছে? তো হোল্ডিং পিরিয়ডটা কি বলছি দেখো, এই যে লিখেছিলাম না হোল্ডিং পিরিয়ড, তো হোল্ডিং পিরিয়ড হচ্ছে 1 ইয়ার হোল্ড করতে পারি, 2 ইয়ার হোল্ড করতে পারি, 3 ইয়ার হোল্ড করতে পারি।
তো বলছে 1 ইয়ারটা হলে কি হবে, 2 ইয়ারে কি হবে, 3 ইয়ারে কি হবে, ব্যাপারটা দেখে নাও। বলছে 1 ইয়ার, বলছে লিস্টেড শেয়ারস, লিস্টেড শেয়ারস, লিস্টেড শেয়ারস কি লেখা আছে, রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড, টিসিএস, এইচডিএফসি, এই সমস্ত কোম্পানির যদি শেয়ার পারচেস করা হয় সেক্ষেত্রে মেয়াদ 1 বছর। ঠিক আছে, লিস্টেড কোম্পানির শেয়ারের মেয়াদ হচ্ছে 1 বছর। ঠিক আছে, তো তাহলে ইউনিটস অফ ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড স্ল্যাশ দিয়ে লেখা আছে ইউটিআই, অর্থাৎ মিউচুয়াল ফান্ডে যদি কোনো টাকা লাগানো থাকে, সেটা মিউচুয়াল ফান্ডের টাকা যদি ইকুইটিতে লাগানো হয় সেক্ষেত্রেও মেয়াদ কিন্তু কত দিনের মধ্যে হবে, 1 বছরের মধ্যে হতে হবে। আর কি বলেছে, জিরো কুপন বন্ড, এই তিনটে কেসের ক্ষেত্রেই কি বললাম, এই তিনটে কেসের ক্ষেত্রেই মেয়াদ হচ্ছে 1 বছর। ঠিক আছে, 1 বছরের মধ্যে হলে তোমার শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, আর 1 বছর ক্রস করে গেলে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তাই লিখেছি আপ টু 1 ইয়ার হলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, আর 1 বছরের বেশি হলে তখন লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। কি কি বললাম, লিস্টেড শেয়ারস অর্থাৎ শেয়ার, মেনলি তোমরা যেটা পাবে শেয়ার পাবে, জিরো কুপন বন্ড পাবে, আর ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, তো এইটা হলে 1 বছরের মধ্যে হলে শর্ট টার্ম, আর 1 বছর ক্রস করলে লং টার্ম। আমি এক্সাম্পল নিয়ে আসছি। এবারে 2 ইয়ার কি বলছে, আনলিস্টেড শেয়ারস, মানে সেটা পাবলিক কোম্পানির শেয়ার হতে পারে বা পাবলিক প্রাইভেট কোম্পানির শেয়ার হতে পারে, যে কোনো আনলিস্টেড শেয়ার, লিস্টেড নেই, লিস্টিং করা হয়নি এখন। ঠিক আছে, সেই কোম্পানির শেয়ার যদি হয় তাহলে 2 বছর অবধি মেয়াদ, 2 বছরের মধ্যে শর্ট টার্ম, আর 2 বছর ক্রস করলে লং টার্ম। আর কি বলছে, ইমুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি বলতে কোনগুলোকে বোঝায়, ল্যান্ড, ধরো আজকে ল্যান্ড কেনা 2 বছরের মধ্যে যদি বেচে দিই তাহলে শর্ট টার্ম, আর 2 বছর পর যদি বেচে দিই তখন সেটা লং টার্ম। তো এখানে লিখেছি আপ টু 2 ইয়ার হলে শর্ট টার্ম, আর বিয়ন্ড 2 ইয়ার হলে লং টার্ম। আর কি বলছে 3 ইয়ার, 3 ইয়ারটা কি বলছে, এনি আদার অ্যাসেট, এই যে দুটো কন্ডিশন বলে, দুটো কন্ডিশন, যত অ্যাসেট আছে সব অ্যাসেটের ক্ষেত্রে যদি আপ টু 3 বছর, অর্থাৎ 3 বছর যদি নিজের কাছে রেখে দিই তাহলে শর্ট টার্ম, আর 3 বছর ক্রস করলে সেটা লং টার্ম হয়ে যায়। যেমন কি গোল্ড, জুয়েলারি, হাউস, বিল্ডিং, এক্সট্রাক্টা। ঠিক আছে, তো এইগুলোর ক্ষেত্রে। এবার এখন আমাকে অনেক সময় কোশ্চেন আসতে পারে, পরীক্ষায় কোশ্চেন আসি, এটা বলো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের সাথে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের ডিফারেন্স। ঠিক আছে, এই দুটো ডিফারেন্স যদি বলে তাহলে কি করে করবো, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের সঙ্গে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের ডিফারেন্স। প্রথমে তো তোমাকে বলতে হবে ডেফিনেশন, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট ডেফিনেশনটা বলতে হবে। ঠিক আছে, তো তাহলে ডেফিনেশনটা কি বলবে, যে শর্ট টার্মের কথাই বলি, যে সমস্ত ক্যাপিটাল অ্যাসেট পারচেস করার পর, ঠিক আছে, পারচেস করা আর সেল করার, বা সেল বা হস্তান্তর, ট্রান্সফারও বলতে পারো। ধরো আজকে আমি একটা ক্যাপিটাল অ্যাসেট পারচেস করলাম, এই ধরো এখানে যে বলেছিলাম এই তারিখে আমি ক্যাপিটাল অ্যাসেটটা পারচেস করলাম, আর ধরো এই তারিখে সেল করছি বা কাউকে দিয়ে দিচ্ছি, ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে, তো এই তারিখ থেকে এই তারিখ, অর্থাৎ কতদিন আমার হোল্ডে আছে, সেটা যদি 1 বছরের কম হয়, ঠিক আছে, কোন কেসে 1 বছরের কম হবে, লিস্টেড শেয়ার, ইউনিটি অফ ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, জিরো কুপন বন্ড। ঠিক আছে, আর 2 ইয়ার্স, কখন 2 ইয়ার বলবো, আনলিস্টেড শেয়ার আর ইমুভেবল প্রপার্টি, ল্যান্ড। ঠিক আছে, আর 3 ইয়ার্স কোনটা, গোল্ড, জুয়েলারি। এই সমস্ত কেস হলে, ঠিক আছে, এইগুলোর মধ্যে হলে 1 বছর, 2 বছর, 3 বছরের মধ্যে হলে শর্ট টার্ম, তোমাকে কেসগুলো বলতে হবে কি কি কেসে। আর লং টার্ম কখন বলবো, যখন এইগুলোর ক্ষেত্রে 1 বছরের বেশি, 2 বছরের বেশি, 3 বছরের বেশি হলে তখন সেটা লং টার্ম। তাহলে 1 নম্বরটা কি লিখবে, 1 নম্বর লিখবে ডেফিনেশন। তাহলে ডেফিনেশনটা বোঝা গেল। তোমাকে 3টে বছরের কথা, হোল্ডিং পিরিয়ড 3টে বলেছে, একটা 1 ইয়ার বলেছে, একটা 2 ইয়ার বলেছে, একটা 3 ইয়ার বলেছে। ঠিক আছে, তো 1 ইয়ারের কন্ডিশন গুলো বলতে হবে, এই হলে শর্ট টার্ম, এই হলে লং টার্ম। 2 ইয়ার কন্ডিশন বলতে হবে, এই হলে শর্ট টার্ম, এই হলে লং টার্ম। 3 ইয়ার কন্ডিশন বলতে হবে, এই হলে শর্ট টার্ম, এই হলে লং টার্ম। 2 নম্বর বলতে হবে এই শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের উপর কত % ট্যাক্স চার্জ হয়, আর লং টার্মের উপর কত % ট্যাক্স চার্জ হয়। শর্ট টার্মের উপর 15% চার্জ হয়, আর লং টার্মের উপর 20% চার্জ হয়। 3 নম্বর, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এই শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি কোনো প্রফিট হয় তাকে কি বলে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি কোনো লাভ হয় তাকে বলে লং টার্ম ক্যাপিটাল গেইন। 4 নম্বর, অর্থাৎ লাস্ট ডিফারেন্স, 4 নম্বরে 4টেই দিতে হয়। 4 নম্বরটা কি, তোমার সেট অফ, এই পয়েন্টটার নাম হচ্ছে সেট অফ। এই সেট অফটা কি করতে হয়, দেখো বলছি,
শর্ট টার্ম ক্যাপিটাল লস যদি হয় তাহলে কি করব? শর্ট টার্ম ক্যাপিটাল লসের ক্ষেত্রে কি করব? যদি শর্ট টার্ম ক্যাপিটাল লস হয় তাহলে ও কার সাথে অ্যাডজাস্ট করতে পারে? শর্ট টার্ম ক্যাপিটাল লস যদি হয় ও কার সাথে অ্যাডজাস্ট করতে পারে? শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারে। কার সাথে? শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারে। পাশাপাশি এর পাশাপাশি, ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারে। কি বললাম? যদি শর্ট টার্ম ক্যাপিটাল লস হয় তাহলে সে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, পাশাপাশি লং টার্ম ক্যাপিটাল গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। আর এটা যদি বলি, যদি লং টার্ম ক্যাপিটাল লস হয়, লং টার্ম ক্যাপিটাল লস হয় ও কার সাথে অ্যাডজাস্ট করতে পারবে? ও অনলি লং টার্ম ক্যাপিটাল গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে? ও শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। তাহলে বোঝা গেল ডিফারেন্সটা, এই লাস্ট ডিফারেন্সটা একটু খটকা, এই ডিফারেন্সটা দেখে রাখো। বলছে সেটআপটা কি করব? শর্ট টার্ম লস হলে ও শর্ট টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে এবং লং টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, কিন্তু লং টার্ম লস হলে ও শুধুমাত্র লং টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, কিন্তু শর্ট টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করবে না। এটা চারটে পার্থক্য, এই পার্থক্য মুখোমুখি হয়ে গেল, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও দেয়। এবার দেখো এক্সামে আরো একটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে শর্ট নোট। সেটা হচ্ছে শর্ট নোটটা কেমন দিতে পারে? শর্ট নোটটা দিতে পারে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। 4 নম্বরে শর্ট টার্ম, তাহলে কি লিখবে? শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে ডেফিনেশনটা দেবে, তারপর 4টে এক্সাম্পল দেবে, ঠিক আছে? তো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে কি দেবে? ডেফিনেশনটা দেবে আর 4টে এক্সাম্পল দেবে, ঠিক আছে? তো এক্সাম্পলগুলো আমি বলে দিচ্ছি। দেখো কিছু অঙ্ক তুলেছি, দেখে বুঝতেই পারছো। বলছে ক্লাসিফাই ফলোইং অ্যাসেটস আইদার লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তোমাকে এক্সাম্পল গুলো বলে দিয়েছে, বলতে হবে এগুলো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট না লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে? তো বলছে ইকুইটি শেয়ার, ঠিক আছে? তো এইমাত্র বোঝালাম, ঠিক আছে? তো 1 ইয়ার হোল্ডিং পিরিয়ড, 2 ইয়ার হোল্ডিং পিরিয়ড, 3 ইয়ার হোল্ডিং পিরিয়ড। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, তোমরা যখন পাবে না 1 ইয়ার হোল্ডিং পিরিয়ড আর 3 ইয়ার হোল্ডিং পিরিয়ডই পাবে, 2 ইয়ার হোল্ডিং পিরিয়ড সাধারণত থাকবে না, থাকে না 2 ইয়ার হোল্ডিং পিরিয়ড। তোমাদের অ্যাটলিস্ট তো বিকম আর হচ্ছে এইচএস কোথাওই থাকবে না। তো তারপরে চার্টার্ড পড়লে তখন হয়তো 2 ইয়ার হোল্ডিং পিরিয়ড থাকতে পারে, ঠিক আছে? মানে এক্সাম্পল গুলো। তো বলছে ইকুইটি শেয়ার কতদিন হোল্ড করে রেখেছি? ইকুইটি শেয়ার 25 দিন হোল্ড করে রেখেছি। তাহলে এটা কি আছে? শর্ট টার্ম ক্যাপিটাল আছে না লং টার্ম ক্যাপিটাল আছে? ইকুইটি শেয়ার। তো এইমাত্র বললাম ইকুইটি শেয়ার যদি 1 ইয়ার হোল্ড করে রাখি, ঠিক আছে? 1 ইয়ার ইকুইটি শেয়ারের মেয়াদটা হচ্ছে, হোল্ডিং পিরিয়ডের মেয়াদটা হচ্ছে 1 ইয়ার, ঠিক আছে? 1 ইয়ার ক্রস করলেই লং টার্ম, তো এটা 25 মান্থ আছে, লং টার্ম হবে। ল্যান্ড, ল্যান্ডের রুল কি ছিল? ল্যান্ড যদি 2 ইয়ার যদি নিজের কাছে হোল্ড করে রাখি, ঠিক আছে? 2 ইয়ার যদি নিজের কাছে হোল্ড করে রাখি তাহলে শর্ট টার্ম, আর 2 ইয়ারের বেশি হোল্ড করলে তখন সেটা লং টার্ম হবে, ঠিক আছে? এখানে 36 মাস হোল্ড করে তাহলে এটা লং টার্ম হবে। তাহলে হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং কতদিন হোল্ড করেছি? 45 দিন হোল্ড করেছি, ঠিক আছে? তো তার মানে বিল্ডিং এর মেয়াদ কত ছিল? বিল্ডিং এর মেয়াদ ছিল 3 ইয়ার্স, তাহলে এটাও লং টার্ম হবে। অফিস কার, অফিস কার বলেছে 35 মান্থ, কারের মেয়াদ কি ছিল? কার 36 মান্থ, অর্থাৎ 3 ইয়ার্স, এটা লং টার্ম হবে। রুরাল এগ্রিকালচার ল্যান্ড, ঠিক আছে? এটা 36 মান্থ বলেছে, ঠিক আছে? তো রুরাল এগ্রিকালচার ল্যান্ড এটা ক্যাপিটাল অ্যাসেট নয়, ঠিক আছে? আর পার্সোনাল কার, ঠিক আছে? পার্সোনাল কারও কোনো ক্যাপিটাল অ্যাসেট নয়, তার মানে এইগুলো হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ। বলছে স্টেট গিভিং রিজন হোয়েদার দ্য অ্যাসেট ইজ শর্ট টার্ম অর লং টার্ম ইন দ্য কেস গিভেন বিলো। বলছে এক্স পারচেস আ হাউস প্রপার্টি অন 1 এপ্রিল 2016, ঠিক আছে? তো এক্স একটা বাড়ি কিনেছে 1 এপ্রিল 2016 সালে অ্যান্ড ট্রান্সফার করেছে বাড়িটা কবে? 18 সালে বাড়িটা ট্রান্সফার করে দিয়েছে, ঠিক আছে? অর্থাৎ ট্রান্সফার মানে হচ্ছে ওয়ান টাইপ অফ সেল। ট্রান্সফারের ডেফিনেশন আমি একটু পরেই পড়াচ্ছি, এটা হয়ে গেলে তখন বলে দেবো। ট্রান্সফার করেছে কবে? ট্রান্সফার করেছে 18 সালে। তার মানে বাড়ির মেয়াদ, হাউস প্রপার্টির মেয়াদ কি ছিল? হাউস প্রপার্টির মেয়াদ ছিল 3 ইয়ার্স, 3 ইয়ার্স। তাহলে 16তে কিনে 18তে বেঁচে দিচ্ছি, তাহলে মানে এটা 3 বছর হয়নি, তাই এটা শর্ট টার্ম। ওয়াই পারচেস শেয়ার ইন অ্যান ইন্ডিয়ান কোম্পানি, শেয়ারের মেয়াদ কত ছিল? শেয়ারের মেয়াদ ছিল 1 বছর। ও কবে কিনেছে? ও কিনেছে হচ্ছে 31শে মার্চ 17ই কিনে 30শে জুন 18তেই বেচে দিয়েছে, তার মানে 1 বছর হয়ে গেছে, তাই এটা লং টার্ম। তবে তিনেরটা বলছে জেট অ্যাকোয়ার ইউনিট অফ আ মিউচুয়াল ফান্ড অন 1 আগস্ট 2017, ঠিক আছে? মিউচুয়াল ফান্ড কিনেছে কবে? 2017 সালে, কিন্তু মিউচুয়াল ফান্ড গুলো ট্রান্সফার করেছে মানে বেচে দিয়েছে, কবে বেচেছে? ঠিক আছে? তো 18 সালে। তাহলে এখানে আগস্ট 17 থেকে 1 আগস্ট 17 থেকে 15ই আগস্ট 18, মানে 1 বছর হয়ে গেছে, তাহলে এটাও লং টার্ম। তা বলছে এ পারচেসেস ডায়মন্ড, ঠিক আছে? তো ডায়মন্ড, ডায়মন্ডের ক্ষেত্রে কি মেয়াদ? ডায়মন্ডের ক্ষেত্রে 3 বছর মেয়াদ আছে, ঠিক আছে? ও 15 সালে কিনে 18 সালে বেচেছে, ঠিক আছে? তো দেখো 15 সালে কিনে 18 সালে বেচেছে, 3 বছর হয়ে গেছে, এটাও লং টার্ম। তাহলে বি পারচেস শেয়ার আ কোম্পানি
থ্রু এনএসই ব্রোকার অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ব্রোকারের মারফত শেয়ার কিনেছে। ঠিক আছে, কবে 11 তারিখে শেয়ার কিনেছে, কিন্তু শেয়ারগুলো বেচে দিয়েছে কবে 19-এ, তাহলে শেয়ারের মেয়াদ 1 বছর, তাহলে এটাও লং টার্ম। আশা করি বোঝা গেল। এরপরে যেটা পড়বো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট মানে হচ্ছে মূলধনী সম্পত্তির হস্তান্তর, যেটা আমাদের আয়কর আইনের আন্ডার সেকশন 2 সাবসেকশন 47 এ উল্লেখ করা আছে। ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট কি? ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট শব্দটা না বিশাল ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, বলছে ট্রান্সফার বলতে শুধুমাত্র সেলকেই বোঝায় না, ট্রান্সফার বলতে শুধু সেলকেই বোঝায় না। ইনকাম ট্যাক্স অ্যাক্টে ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট বলতে যাদের বোঝায় তারা হলো, প্রথমে কি লেখা দেখো, সেল, এক্সচেঞ্জ, রেলিঙ্গুইশমেন্ট অফ দ্য অ্যাসেট, অর্থাৎ কোনো কিছু সেল করে দেওয়া। ধরো আজকে আমি একটা বাড়ি কিনেছি, 3-4 বছর পর বাড়িটা যদি বেচে দিই, ঠিক আছে, বেচে দিই, এটা ক্যাপিটাল অ্যাসেট হতে পারে। এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ জিনিসটা কি? ধরো কোনো দোকানে গেলে নতুন একটা ফোন কিনতে গেলে, ঠিক আছে, পুরনো যে ফোনটা ছিল সেই পুরনো ফোনটা তুমি এক্সচেঞ্জ করে নতুন একটা ফোন কিনলে। ঠিক আছে, পুরনো একটা ফোন এক্সচেঞ্জ করে নতুন একটা ফোন কিনলে, ধরো ফোনের দাম 20,000 টাকা, আর পুরনো ফোনটা এক্সচেঞ্জ করে 3,000 টাকা পেয়ে যাবে, তাহলে তোমাকে 17,000 টাকা দিতে হলো। ঠিক আছে, এটা হচ্ছে এক্সচেঞ্জ। ঠিক আছে, এই এক্সচেঞ্জটাকেও ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে ফেলে। ঠিক আছে, তারপরে রেলিঙ্গুইশমেন্ট অফ দ্য অ্যাসেট, অর্থাৎ কোনো অ্যাসেট যদি ছেড়ে দাও, পরিত্যাগ করো। ঠিক আছে, কোনো অ্যাসেট যদি ত্যাগ করে দাও, ঠিক আছে, তা গভর্নমেন্ট কি বলে, কোনো অ্যাসেট তুমি কাউকে ত্যাগ করছো, ফ্রিতে তো নিশ্চয়ই ত্যাগ করো নি, তার বদলে তার থেকে তো কিছু কনসিডারেশন নিয়েছো, সেটাকেও ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে ফেলবে। তারপর 2 নম্বর কি দেখতে পাচ্ছ, এক্সটিংগুইশমেন্ট অফ এনি রাইট দেয়ারিন, অর্থাৎ তোমার কাছে যা সম্পত্তি আছে, তোমার কাছে যে অ্যাসেট আছে, তার রাইটটা যদি শেষ হয়ে যায়, রাইটটা যদি ক্লোজ হয়ে যায়, কি বলছে, কোনো সম্পত্তি যদি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এবং তার জন্য যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কোনো কম্পেনসেশন পাওয়া যায়, তাহলে সেটি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনে আসবে। ঠিক আছে, যদিও এখানে কোনো অ্যাসেটের ট্রান্সফার হয়নি, তাহলে কি বললাম, বলছে কোনো সম্পত্তি যদি নষ্ট হয়ে যায় এবং তার সঙ্গে যদি বীমা কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যদি কোনো রকমের কম্পেনসেশন পাওয়া যায়, ঠিক আছে, সেটি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনে আসবে, অর্থাৎ ট্রান্সফার বলে ধরা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে সম্পত্তির কোনো, যদিও এখানে কোনো সম্পত্তি ট্রান্সফার হয়নি। তারপরে কম্পালসারি অ্যাকুইজিশন আন্ডার ল। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, ধরো আমরা যেখানে বসবাস করি, যদি মনে হয়, যদি গভর্নমেন্টে যদি মনে হয় পাশ থেকে কোনো রেলের প্রজেক্ট করবে, ঠিক আছে, রেলের প্রজেক্ট করবে, তখন আমার কাছে এসে বললো যে আমি এখানে রেলের প্রজেক্ট করতে চাই, একটা এরিয়ায় আসলো, এখানে রেলের প্রজেক্ট করতে চাই, তোমাদের এই জায়গা থেকে উঠে যেতে হবে। ঠিক আছে, তো উঠে যেতে হবে, বদলে তোমাদের একটা কম্পেনসেশন দেবো, ওই যে কম্পেনসেশন পাবো ওটাও ট্রান্সফারের মধ্যে পড়বে। শুধু রেলের প্রজেক্ট কেন বলো, ধরো কোনো মনে হচ্ছে কোনো স্টেডিয়াম করা হবে, ঠিক আছে, কোনো রোড করা হবে, আহ, কোনো ইন্ডাস্ট্রি করবে, সব পারপাসেই হতে পারে। ঠিক আছে, তো তার জন্য একটা কম্পেনসেশন দেবে, সেই কম্পেনসেশনটা ট্রান্সফারের মধ্যে চলে আসবে। তারপর হচ্ছে কি, কনভার্সন অফ ক্যাপিটাল অ্যাসেট ইনটু স্টক ইন ট্রেড। দেখো একটা যদি বোঝায়, ধরো একটা মানুষ, ধরো মিস্টার রাম, ও প্রচুর জুয়েলারি বানায়, ও প্রচুর জুয়েলারি কেনে, গোল্ড কেনে, এবং নিত্য নতুন ডিজাইনের গোল্ড বানায়। ওকে একজন ভালো বুদ্ধি দিল, হচ্ছে তোমার কাছে যখন এত গোল্ডের কালেকশন আছে, এত বিভিন্ন রকমের গোল্ড বানাও, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি তো একটা জুয়েলারি শপ খুলে ফেলতে পারো। তখন ওর মাথায় আসলে ব্যাপারটা তো খুব একটা খারাপ না, জুয়েলারি শপ খুলে ওখান থেকে প্রচুর ইনকাম হবে। তখন কি বললো, কি হচ্ছে দেখো, ও জুয়েলারি ছিল, তো জুয়েলারি কি, জুয়েলারি একটা পার্সোনাল অ্যাসেট। ঠিক আছে, তো পার্সোনাল কি অ্যাসেট, এটা ক্যাপিটাল অ্যাসেট জুয়েলারি। ঠিক আছে, যতদিন পর্যন্ত ও জুয়েলারিটা কিনে নিজের কাছে রেখে দিই, ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, আর জুয়েলারি ও ইন্ডিভিজুয়াল, ওর ইচ্ছা হলো জুয়েলারি একটা শপ খোলার, অর্থাৎ বিজনেস খোলার, তখন নামটা কি হয়ে গেলো, জুয়েলার। ঠিক আছে, ওর কাছে যত জুয়েলার, অর্থাৎ যত গোল্ড ছিল, সে কোথায় কনভার্ট করলো, ওই বিজনেসে কনভার্ট করে দিল। তখন কি হয়ে গেল, বিজনেসে কনভার্ট করলো মানে স্টক ইন ট্রেড হয়ে গেল। তখন এবার মার্কেটে ওর দোকানে প্রচুর লোক আসছে, জুয়েলারি কিনছে। ঠিক আছে, জুয়েলারি কিনছে, জুয়েলারি বেচছে। ঠিক আছে, জুয়েলারি বেচে ইনকাম করছে। ঠিক আছে, তো ইনকাম করছে, তো এটা কোন হেডে যাবে, ইনকাম করলে পিজিইপি, নর্মালি তো পিজিইপি তে যাওয়ার কথা। দেখো ক্যাপিটাল গেন জিনিসটা কি, ক্যাপিটাল গেন ডেট অফ ট্রান্সফার, যেদিন ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার কোন দিন হচ্ছে, এই তারিখে সেল হচ্ছে, যেখানে সেল হচ্ছে সেখানে কি ছিল, স্টক ইন ট্রেড, মানে বিজনেস ছিল, তাহলে বিজনেসও ট্যাক্স দেওয়ার কথা। ঠিক আছে, ও যখন কিনেছিল তখন ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু যখন বেচছে তখন বিজনেসের মধ্যে চলে যাচ্ছে, তাহলে বিজনেসে ট্যাক্স দেওয়ার কথা, ও তো ক্যাপিটাল অ্যাসেট ট্যাক্স দেবে না। তখন গভর্নমেন্ট কি ভাবলো, গভর্নমেন্ট ভাবলো যে না, তখন গভর্নমেন্ট একটু রুলটা চেঞ্জ করে দিয়েছে। রুলটা চেঞ্জ করে বলল, যেদিন ও ক্যাপিটাল অ্যাসেটগুলি বিজনেসে ট্রান্সফার করছে, অর্থাৎ কনভার্ট করছে, যেদিন
ও বিজনেসে জুয়েলারি গুলো কনভার্ট করছে সেই দিনটায় কনভার্টটাকে আমরা ট্রান্সফার ধরবো, যেদিন ট্রান্সফার করছে সেদিনই আমরা ট্যাক্স চার্জ করে নেবো। তো এখানে তাই বলছে কনভার্সন অফ ক্যাপিটাল অ্যাসেট ইনটু স্টক ইন ট্রেড। তারা বলছে কি ম্যাচুরিটি আর রিডেমশন অফ জিরো কুপন বন্ড রিডেমশন আর পেমেন্ট করার সময়ও এটাকে ট্রান্সফার ধরা হবে। তারা বলছে কি ট্রান্সফার অফ ইমুভেবল প্রপার্টি থ্রু পাওয়ার অফ অ্যাটমি। ঠিক আছে, এই ব্যাপারটা কি হচ্ছে, ধরো আমার কাছে কিছু ইমুভেবল প্রপার্টি আছে, ঠিক আছে, আমি যদি ইমুভেবল প্রপার্টি সেল করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে অনেক লিগালি স্টেপ নিতে হবে, অর্থাৎ গভর্নমেন্টের কাছে যেতে হবে, তার জন্য গভর্নমেন্ট আমাকে চার্জ কাটবে। তখন ভাবলাম কেন গভর্নমেন্টের কাছে যাবো, তার চেয়ে বরঞ্চ একটা কাজ করি, পাওয়ার অফ অ্যাটমি করে দিই। পাওয়ার অফ অ্যাটমি মানে যার কাছে সমস্ত পাওয়ার ছিল সেটা অন্য কাউকে, অর্থাৎ যে কিনতে চায় তাকে আমি পাওয়ার গুলোকে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, তো অর্থাৎ পাওয়ার মিনস রাইটটাকে ট্রান্সফার করে দেবো। সাপোজ মনে করছি পাওয়ার অফ অ্যাটমি ছিল, ধরো এর কাছে পাওয়ার অফ অ্যাটমি ছিল, ঠিক আছে, এ তার পাওয়ার অ্যাটমি কাকে দিয়ে দিচ্ছে, বি কে দিয়ে দিচ্ছে। তার মানে ওই এই যে বাড়িটা ছিল এর, সমস্ত রাইট কার উপর পড়ে যাচ্ছে, পজিশন বা রাইট কার উপর পড়ে যাচ্ছে, এর উপর পড়ে যাচ্ছে, এ বি কে দিয়ে দিচ্ছে, এবার বি আবার পাওয়ার অফ অ্যাটমি সি কে দিয়ে দিল, সি আবার ডি কে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে গভর্নমেন্ট বলল এ যেহেতু বি কে পাওয়ার অফ অ্যাটমি দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই যে পাওয়ার অফ অ্যাটমি হচ্ছে, এই যেখানে পাওয়ার অফ অ্যাটমি হচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে, সি থেকে ডিতে যাচ্ছে, তো এক্ষেত্রেও কিন্তু এটাকে ট্রান্সফার ধরা হবে পাওয়ার অফ অ্যাটমি। 6 নম্বর কি বলেছে, 6 নম্বরটা হলো, 7 নম্বর কি বলেছে, এনি ট্রান্সফার হুইচ হ্যাজ দ্য এফেক্ট অফ ট্রান্সফারিং অর এনেবলিং অর এনজয়মেন্ট অফ এনি ইমুভেবল প্রপার্টি। তো দেখো এটা আমি কি করেছি, এটা একটা কোঅপারেটিভ সোসাইটি। সোসাইটিতে কি থাকে, অনেকগুলো ফ্ল্যাট থাকে, ঠিক আছে, তো 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 এই সোসাইটির মালিক কে, অরিজিনাল যে এই সোসাইটির যে এতগুলো ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের মালিক কারা, অন পেপার, ঠিক আছে, এর মালিক হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। দেখো এখানে কটা কটা ফ্ল্যাট আছে, তো আমি হিসাব করে দেখেছি এখানে 15টা ফ্ল্যাট আছে। তার মানে কি এই ফ্ল্যাটের 15 জন মেম্বার, ঠিক আছে, এই মেম্বারদেরই সমস্ত দায়িত্ব থাকে ফ্ল্যাটগুলোকে কন্ট্রোল করা। ঠিক আছে, তো ধরো ও এই ফ্ল্যাটটা কোনো একজন নতুন একজন পার্টিকে বেচে দিতে চাইছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, ও ওর মেম্বারশিপটাকে বেচে দিল, অর্থাৎ এই এখানে যে মেম্বার ছিল তার বদলে নতুন একটা মেম্বার চলে আসলো। ঠিক আছে, এটাই বলেছে। তাহলে তুমি যদি দেখো প্রথম পয়েন্ট কি বলেছিল, প্রথম পয়েন্ট বলেছিল সেল এক্সচেঞ্জ রিলিঙ্গুইশমেন্ট অফ দ্য অ্যাসেট, অর্থাৎ কোনো সম্পত্তি বিক্রি, বিনিময় বা ত্যাগ, এটাকে ট্রান্সফারের মধ্যে পড়বে। তারপর বলছে এক্সটিংগুইশ অফ এনি রাইট দেয়ারিং, মানে সম্পত্তির যদি অধিকার অর্থাৎ রাইট যদি শেষ হয়ে যায় সেটা পড়বে। তারপর বলছে কম্পালসারি অ্যাকুইজিশন আন্ডার ল, বলছে কোনো আইন বলে যে সম্পত্তিকে বাধ্যতামূলকভাবে যদি আমি অ্যাকুইজিশন করে নিই। ঠিক আছে, 4 নম্বর বলছে কনভার্সেশন অফ ক্যাপিটাল অ্যাসেট ইনটু স্টক ইন ট্রেড, বলছে এসএসসি যদি কোনো ক্যাপিটাল অ্যাসেটকে সেটা কি স্টকে কনভার্ট করে, অর্থাৎ বিজনেসে যদি কনভার্ট করে সেক্ষেত্রেও ট্রান্সফারের মধ্যে পড়বে। তাহলে ম্যাচুরিটি আর রিডেমশন অফ জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ডের টাকা শোধ করার সময় হলেও এটা ট্রান্সফারের মধ্যে পড়বে। তারা বলেছে ট্রান্সফার অফ ইমুভেবল প্রপার্টি থ্রু পিওএ, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি, বলছে 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী কোনো চুক্তি আংশিকভাবে সম্পাদনের ফলে কোনো স্থাবর সম্পত্তি অধিকার বা দখল হলে। তারপর লাস্ট পয়েন্ট বলেছে এনি ট্রান্সফার হুইচ হ্যাজ দ্য এফেক্ট অফ ট্রান্সফারিং অর এনেবলিং অর এনজয়মেন্ট অফ এনি ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ কোনো সমবায় সমিতি, কোম্পানি বা ব্যক্তিবর্গের সমিতি অর্থাৎ এওপি সদস্য হওয়ার জন্য বা শেয়ার ক্রয়ের জন্য সংগঠিত কোনো লেনদেনের ফলে কোনো স্থাবর সম্পত্তি হস্তান্তর বা ভোগের অধিকার।